দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ২০ জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ওয়ান স্কয়ার স্টোরিজ। প্রদর্শনী চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফারজানা আহমেদ উর্মির একক চিত্রকলা প্রদর্শনী আত্ম অনুপস্থিতির সাক্ষ্য। প্রদর্শনী চলবে ২ মার্চ পর্যন্ত। গ্যালারি কায়ার ওয়েবসাইট গ্যালারি কায়া কন্টেম্পোরারি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ৭৯ জন শিল্পীর ৩৫৫টি চিত্রকর্ম নিয়ে আর্ট এফোর্ডেবল ফেস্টিভ্যাল। দর্শক আপনি চাইলে ওয়েবসাইটে ব্রাউজ করে ফেস্টিভ্যালের ছবিগুলো দেখে নিতে পারেন। ফেস্টিভ্যাল চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে টকশো এই সময়। রাত ৯টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত ৯টা ৩০ থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক ৭ কিলো ১ গ্রাম। প্রথম চোটটা পাইলাম যখন ওই নাই আমার মুখের উপর জানলাটা ঠাস করে বন্ধ করে দিল। আর পরের চোটটা পাইলাম কখন জানোস, ওর বাপে যখন আমার চোর চোর করে দৌড়ে নিয়ে দিল। এই খেলাটা কি ৩ জন মিলেই হয়ে যায়? না, কৃপণের বাড়িতে চোর ঢুকছে। তুমি কি করতে চাও সেটা পরিষ্কার করে বলো। তককে তককে থাকো মাপা। কি লিখতাছেন? প্রেমপত্র নাকি আমার লাইগা? চরম পত্র লাগতেছি তোর হাতে কি আমার স্যালারি লইছিস? আমার ছেলেটা এই সুইসাইডের মতন এমন হালকা জিনিস কি করতে করতে যাইবো? কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা করাটাই ভুল। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। এই ছিল এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী নুজহাত পুষ্পিতা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো পুষ্পিতা? খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। মানে স্বাভাবিকভাবেই আমার নামের যেই আরেকজন মানুষ তাকে সামনে পেলে আমার খুব ভালো লাগে যে দুইটা নুজহাত একটা ফ্রেমের মধ্যে। একদমই তাই, আমারও খুব ভালো লাগে। তোমাকে যখনই কোনো প্রোগ্রামে দেখি খুব ভালো লাগে। এটা এই কথা কতজন উপস্থাপককে বলেছে বলো? বলেছি, খুব বেশি না, কিছু উপস্থাপক তো থাকে খুব পছন্দের মানুষ, কাছের মানুষ, তাদেরকেই শুধু বলি। আসলে মানে ভালোবাসার মানুষরা সামনে থাকলে মনও ভালো থাকে। আর মন ভালো থাকার আরেকটা বড় কারণ হচ্ছে নিজের কাজ। তুমি তোমার গান নিয়ে এখন বেশ ব্যস্ত একটা সময় পার করছো। কি কি কাজ করলে এর মধ্যে নতুন কাজ? এর মধ্যে বেশ কয়েকটি নাটকের গানে ভয়েস দিয়েছি ইতোমধ্যে। আর খুব শীঘ্রই আমার নতুন একটি গান রিলিজ হতে যাচ্ছে। আর সেই নতুন গানটা হচ্ছে একটু ব্যতিক্রম বলবো, কারণ হচ্ছে সেই নতুন গানটা আমি নিজে সুর করেছি। দারুণ ব্যাপার। এটা এবারে কি প্রথমবারের মতো শুরু করলে? প্রথমবারের মতো বলতে গেলে রিলিজ হয়নি আমার এর আগে, তো সেই গানটা হচ্ছে এই প্রথমবার রিলিজ হতে যাচ্ছে এই ঈদে। তো এইটা হচ্ছে আমার জন্য একটা বড় এক্সাইটমেন্ট। একদমই তাই। দেখা গেছে যে এই যে সুর করার বিষয়টা, এটা প্রথম আমার মাথায় এসেছে আমার বাসায়। আমার বাবা আমার মাকে নিয়ে কবিতার একটা ডায়েরি ছিল, আমার বাবা লিখতেন। তো সেই ডায়েরিটা আমি হচ্ছে নিয়েছি বড় হওয়ার পরে বাবা মার পারমিশন নিয়ে। তো সেই ডায়েরিটা থেকে আমি হচ্ছে দেখলাম যে বেশ কিছু কবিতা আছে যেগুলো গানের আকারে করা যাবে। তো তারপর সেখান থেকে আসলে সুর করার একটা ইচ্ছা, তো সেখান থেকে আমি হচ্ছে একটা মোটামুটি সুর করলাম একটা গান। তারপর হচ্ছে বাবা মা দুজনেরই খুব পছন্দ হলো। তো তারা বললেন যে হ্যাঁ তাহলে তো তুমি সুর করতে পারবে, এরকম মনে হয়েছে। তো সেখান থেকে আমার হচ্ছে একটা ইন্সপিরেশন কাজ করেছে। আর যেই নতুন গানটা আসতে চলেছে সেই গানটা হচ্ছে আমি গেয়েছি মুমিন ভাইয়ের সাথে, আরেকজন সঙ্গীত শিল্পী। তো ভাইয়া হুট করে একটা লিরিক দিয়ে বললেন যে দেখ তো এই গানটা সুর করতে পারিস নাকি, তুই আমাকে সুর করে দিবি। হুট করে বলেছে, কোনো কথা নাই। তো আমি
চেষ্টা করলাম, তারপরে এই তো শুরু করলাম, আর খুব শীঘ্রই সেই গানটি আসছে। গানটির কথা লিখেছেন শামসুল আলম এবং সুর করেছি আমি, আর সঙ্গীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। আর গানটি গেয়েছে কে? গানটি গেছি আমি এবং মুমিন ভাই, ডুয়েট গান আসতে আচ্ছা, চলেছে। আমি দেখছিলাম যে মুমিন ভাইয়ের সাথে তোমার একটা মিউজিক ভিডিও, খুব হ্যাঁ, সুন্দর হ্যাঁ। একটি গান, সেটা কি এই গানটাই নাকি? না সেটা আরেকটা গান। না, সেটা আরেকটা গান, সেটাও খুব রিসেন্ট বের হয়েছে, হয়তো 3-4 সপ্তাহ হয়েছে সেই গানটা রিলিজ হয়েছে। তো সেই গানটাও খুব রোমান্টিক একটা মেলোডিয়াস গান, এবং সেই গানটাও দেখা গেছে যে আমি নিজেই মডেল হয়েছি, আমি এবং মুমিন হ্যাঁ, আমি ভাইয়া। দেখছিলাম এত সুন্দর, মানে মনে হচ্ছিল কোনো নাটকের সিন। এত সুন্দর অ্যাক্টিং কিভাবে শিখলে তুমি? আমি আসলে আপু একদমই অ্যাক্টিং পারি না, এটা হচ্ছে এমনি জাস্ট শিখিয়ে দেয়া। যিনি ছিলেন অবাক ভাই নামে একজন হচ্ছে ডিরেক্টর ছিলেন, তো তিনি হচ্ছে শিখিয়ে দিয়েছেন টুকটাক, আর মুমিন ভাইও শিখিয়ে দিয়েছেন। তো সেখান থেকে এই একটু চেষ্টা করা আর কি। মানে তোমার সাথে মুমিন ভাইয়ের জুটিটা খুব ভালো লাগছিল আমার। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে তো নাটকেরও মনে হয় প্রচুর অফার পাবার কথা। হ্যাঁ, মুমিন ভাই আমাকে একটা মজার কথা বলেছে, সেটা হচ্ছে যারা একদম প্রথম গানটা দেখেছে তারা মনে করেছে আমি হয়তোবা মডেলই, আমি হয়তোবা গায়িকা না। তো এই ব্যাপারটা আমার বেশ দারুণ লেগেছে। পরে যখন সবাই হচ্ছে নাম দেখেছে নিচে ডিসক্রিপশনে, তখন বুঝতে পেরেছে যে না, আমিই গেয়েছি। তোমার গান নিয়ে তো একটা ব্যস্ততা আছে, এবং নতুন শিক্ষক, গানের শিক্ষক হয়েছো, ছায়ানোটা জয়েন করেছো, কেমন লাগছে সেই জায়গাটা? সেই জায়গাটা বলবো একদমই নতুন একটা অভিজ্ঞতা, অন্যরকম একটা অভিজ্ঞতা। কারণ এতদিন দেখা গিয়েছে যে আমি নিজের জন্য গান গেয়েছি, দর্শক শ্রোতাদের জন্য গান গেয়েছি। এখন দেখা যাচ্ছে যে আমার ছোট ছোট স্টুডেন্টরা আছে, তাদেরকে গান শেখাতে হয়। তো সেই ক্ষেত্রে একটা বড় দায়িত্ববোধ আমার জন্য কাজ করে। দেখা যায় যে হয়তোবা মাঝে মাঝে ফাঁকি ঝুঁকি মারতাম যে রেয়াজ করতাম না বা কিছু, এখন আবার সেই সুযোগটা নেই। কারণ আমারই যেহেতু শেখাতে হচ্ছে, শিক্ষকের দায়বদ্ধতা বেশি। একদমই তাই, আমারই যেহেতু শেখাতে হচ্ছে, তো আমাকেই অবশ্যই আমার বেস্টটা দিয়ে ওদেরকে শেখাতে হবে। তো সেই জায়গাটা থেকে একদমই অন্যরকম একটা অভিজ্ঞতা, তাও আবার আমার যে বেসিক নজরুল সঙ্গীত, তো নজরুল সঙ্গীতের ওপরেই আমি যেহেতু শিক্ষকতা করছি, তো সেই জায়গাটা থেকে ভালো লাগা কাজ কমফর্ট করে। জোন এটা একদমই কিন্তু তাই। তারপর আমি বলবো পুষ্পিতা যে যে কোনো একটি শিল্প মাধ্যমে নিজে কাজ করা এবং শিল্পটাকে শেখানো, এটা খুব কঠিন একটা কাজ। একদম, মানে তুমি আসলে গুরু হিসেবে অনেককেই পেয়েছো, শ্রদ্ধেয় অনেককে পেয়েছো। অবশ্যই। তুমি নিজে যখন আসলে একজন শিক্ষক হিসেবে কাজ করছো, তখন আসলে তোমার ভেতর কি কাজ করে, কি ভাবনা কাজ করে, কিভাবে শেখাবে, টেকনিকটা কেমন হবে, কিভাবে ডিসাইড করো? এটা আসলে যেটা বললে আপু যে একটু কঠিন, হ্যাঁ একটু তো কঠিন বটেই। কারণ হচ্ছে যেহেতু আমি একদম নতুন এরকম একটা জায়গায়, তো আমি যে সমস্ত শ্রদ্ধেয় গুরুর নিকট সান্নিধ্য পেয়ে এসেছি, আমার শ্রদ্ধেয় ফেরদৌসারা ম্যাম থেকে শুরু করে আরও যারা আছেন, তো তাদের শেখানো পথে আসলে আমিও হাঁটছি। তারা আমাকে কিভাবে যেভাবে, শেখাতেন একদমই তাই, সেটা তোমার এখন মনে হয়, একদমই চিন্তা তাই, হয়। তারা যেভাবে একদম হাতে কলমে ধরে ধরে আমাকে শিখিয়েছেন, সেভাবেই আমি চেষ্টা করছি শেখানোর। এবং দেখা যায় কি, যারা বেশি পারে, হুট করে একদম ক্যাচ করতে পারে সাথে সাথে, তাদের জন্য মনে হয় কি যে আরো বেশি করে শেখাই, আরো আমার নিজে আরো বেস্টটা দেই, তখন সেটাই মনে হয়। এই যে তোমার ছোট ছোট যারা শিক্ষার্থী আছে গানের, তারা তো দেখে যে তুমি টেলিভিশন চ্যানেলে গান গাইছো বা স্টেজে গান গাইছো, তোমার অনেক মৌলিক গান আসছে, তো তারা কি এটা ফিল করে কিনা? হ্যাঁ, তারা তো ফিল করে ভালোই। যখন নতুন নতুন হয়েছি, প্রথম ক্লাসে ঢুকেছি, তখন সবাই তো মোটামুটি চিনেছে। তো সবাই বলতো যে আপু আপনার এই গানটা দেখেছি, ওই গানটা দেখেছি, এরকম তো বলতোই। আর সেই জায়গাটা থেকে বলবো যে হ্যাঁ দেখেছো, ভালো, এখন তাহলে গান শেখো। আমি এমনিতে খুব সুইট, আবার হচ্ছে যখন দেখছি যে পারছে না, ভালোভাবেই শেখাচ্ছি। আমি টিচার হিসেবে কি অনেক তুমি স্ট্রিক্ট? না, একদমই স্ট্রিক্ট না বলবো। কারণ হচ্ছে এর আগে দেখা গেছে যে এমনিতে ক্লাস নেওয়া হয়নি ওভাবে, কিন্তু এমনিতে গানে টিউশন করেছি, কখনো মানে আমি একটুও চিল্লাইনি বা একটুও বকিনি কাউকে। আচ্ছা, আমি এভাবেই আসলে শেখাতে পছন্দ করি, একদম মজার ছলে যতটুকু পারা যায় সেভাবেই চেষ্টা করি। তো যারা আছে তারা তো দেখে। আর এমনিতে মেনটেন করা একটু টাফ হয়ে যায়, একদিকে পড়াশোনা, আরেকদিকে এত ব্যস্ততার মধ্যে থাকা, প্রোগ্রাম থাকা, নিজের কাজ। একদমই তাই। তোমার গানের কাজ আছে, তোমার নিজের লেখাপড়া আছে, এবং এটা ফাইনাল ইয়ার চলছে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এ, তো সবকিছু মিলে অনেক ডিফিকাল্ট। নাটকের গানেও কাজ করছো বেশ কিছু, একটু শুনি যে সেখানে আসলে কি কি ধরনের ব্যস্ততা রয়েছে, কিভাবে কাজ করছো? নাটকের গান বলা যায় যে হুট করেই চলে আসে, হঠাৎ।
তো সেক্ষেত্রে দেখা যায় যে নাটকের গানে তো একটা ফ্লেক্সিবিলিটি থাকে যে হ্যাঁ, কখন আমি ভয়েস দিব বা রেকর্ডিংটা কখন হবে। তো সারা দিনের ব্যস্ততা শেষ করে তারপর দেখা যায় যে আমি সন্ধ্যাবেলা বা সন্ধ্যার পরে বাবা অথবা মাকে নিয়ে সেই নাটকের ভয়েস দিতে যাই। আচ্ছা। তো যেমন হচ্ছে এর মধ্যে আমার হচ্ছে বেশ কয়েকটি গানের ভয়েস দেওয়া হয়ে গেছে, তবে সেগুলো এখনো রিলিজ হয়নি, সামনেই রিলিজ হবে। আর এর আগে যতগুলো নাটকে ভয়েস দিয়েছি দেখা গেছে যে নাটকের যে সিনগুলো একদম সামনে থাকে, আর হচ্ছে যিনি মিউজিক ডিরেক্টর থাকেন উনি সবসময় বুঝিয়ে দেন যে এই সিনে হচ্ছে এখন দুঃখের ফিল নিয়ে গাইতে Sad হবে। song। একদমই তাই। আবার এমন অনেকবার হয়েছে যে একটা রোমান্টিক গান আমি গেয়েছি, কিন্তু সেই গানটাই আবার আমাকে ওই একই সুরে স্যাড ভার্সন গাইতে হয়েছে। আচ্ছা, তাহলে কি তোমাকে নাটকটাকে দেখে নিতে হয় তারপর গানটি গাইতে হয় এরকম কিছু? সেক্ষেত্রে হ্যাঁ, দেখে নিতে হয় বলতে গেলে আসলে দেখার তো সময় থাকে না, মানে স্টোরিটা জানতে হয়। স্টোরিটা জানতে হয়। সেক্ষেত্রে ডিরেক্টর যিনি থাকেন উনি হচ্ছে স্টোরিটা সবসময় আমাকে শুরু থেকে বলে দেন যে এখন এই পার্টে এরকম একটা সিন হয়েছে, তোমার সেইভাবে আসলে গাইতে হবে। তো দেখা যায় যেই শুটটা আমি রোমান্টিক ভাবে গেছি ওই একই শুটটা আবার আমাকে স্যাড ভার্সন করতে ধরো হচ্ছে। প্লেব্যাকের ক্ষেত্রে যেটা হয় যে কোন আর্টিস্টের ভয়েস এটা যাচ্ছে সেই ব্যাপারটা মাথায় থাকে। তো নাটকের ক্ষেত্রেও কি ব্যাপারটা এরকম নাকি এটা তো ব্যাকগ্রাউন্ড স্কোরের মতন যায়? হ্যাঁ, সেই ক্ষেত্রে প্লেব্যাকের ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, বাট নাটকে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে যেই ভোকালটা থাকে সেটাই বেশিরভাগ প্রাধান্য পায় আমার কাছে মনে হয়। আর এমনিতে নাটকে তো খুব বেশি লিপসিং হয় না, যারা কাস্ট করেন ব্যাকগ্রাউন্ডেই যায়, ব্যাকগ্রাউন্ডেই যায় বেশিরভাগ, কখনো স্যাড ভার্সন কখনো রোমান্টিক ভার্সন এরকম আর কি। নিজে নাটকে কাজ করবার ইচ্ছে আছে? এর আগে অবশ্য বলেছিলে না নেই, কিন্তু ইচ্ছেটা কি এখন পাল্টালো কিনা? না, এখন পর্যন্ত পাল্টায়নি, কারণ আপু আসলে এত ব্যস্ততার মধ্যে থাকা হয় এই গান নিয়ে পড়াশোনা নিয়ে। এখন আবার যদি একটা নতুন একটা জগতে নাটকের জগতে চলে যাই তাহলে সেক্ষেত্রে আরো ডিফিকাল্ট হয়ে যাবে লাইফটা। তো গানের মধ্যে আছি, গানের মধ্যেই থাকতে চাই। আর এমনি পুষ্পিতা আসলে কি চিন্তা করছো, মানে কিভাবে কাজ করবে? কারণ তোমার তো অনেকগুলো সেক্টরে কাজ করা এখন হচ্ছে, তো প্রফেশন একদম মেইন প্রফেশন হিসেবে বা কোর প্রফেশন হিসেবে তুমি কোনটাকে নিতে চাও? যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি, তো এই সেক্টরে আসলে জব করার ইচ্ছা আছে, এই সেক্টরই মেইন প্রায়োরিটি। আর গানটা প্যাশনের জায়গা, ভালোবাসার জায়গা, যেইভাবে এখন আছি গান নিয়ে, গানের সাথেই আছি, এইভাবে আজীবন গানের সাথেই থাকতে চাই। আচ্ছা, মানে গানটা পাশে থাকবে আর মেইন প্রফেশনটা ডিফারেন্ট হবে, সেটাই। তাতে ব্যালেন্স করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে না? ব্যালেন্স করাটা আসলে এখনো বেশ ডিফিকাল্টই হচ্ছে, কিন্তু তারপর আসলে কিছু করার নেই। কারণ দেখা যায় কি যে আমি পড়াশোনা করছি ঠিক আছে, কিন্তু পড়াশোনার পাশাপাশি এই যে গানটা করছি এটাই কিন্তু আমার রিল্যাক্সের একটা ব্যাপার। কারণ হচ্ছে একদমই, কারণ হচ্ছে এই গানটা তো আসলে ভালোবাসার জায়গা, তো এই গানের ক্ষেত্রে কখনো ক্লান্তি আসে না আসলে। হ্যাঁ একদম, যে কোনো সঙ্গীত শিল্পীর একটা ড্রিম থাকে যে প্লেব্যাক করা, পাশাপাশি আরেকটা ড্রিম থাকে যে কোনো একটি গান থাকবে যেটা একদম সারা জীবন বেঁচে থাকবে, সারা জীবন মানুষের কানে বাজবে। তো এখন পর্যন্ত যতগুলো দিন তোমার গেছে সেরকম কোনো গান এসেছে বলে কি মনে করছো? ইতোমধ্যে তো আমি বেশ কয়েকটি মৌলিক গানের কাজও করেছি, আমার ঝুলিতে ভালোই সংখ্যা মৌলিক গানের। তো সেক্ষেত্রে বলবো যে এই মৌলিক গানগুলো যে দর্শক শ্রোতাদের সামনে আসা, এই ক্ষেত্রে কিন্তু একদম কোম্পানিগুলোর একদম সঠিক পৃষ্ঠপোষকতারও একটা ব্যাপার থাকে, সঠিক প্রমোশনের ব্যাপার থাকে, মার্কেটিং এর ব্যাপার থাকে। তো সেই জায়গাটা থেকে আমি যে সমস্ত গানগুলো করেছি কয়েকটি গান ভালোই জনপ্রিয়তা পেয়েছে আমার কাছে মনে হয়েছে, দর্শক শ্রোতারা ভালোই পছন্দ করেছেন। কারণ হচ্ছে দেখা যায় যে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে প্রতিনিয়ত দেখা যায় দর্শক শ্রোতাদের কমেন্টে থাকে যে নতুন গান কবে আসছে বা এই গানটা শুনে ইভেন অনেক লাইভ প্রোগ্রাম যেগুলো করি সেই লাইভে দেখা যায় যে আমার মৌলিক গানের রিকোয়েস্ট আসে, যেটা আসলে আমার জন্য একটা বড় প্রাপ্তি। তো এভাবে আসলে গান করে যেতে চাই, আর ভালো ভালো কিছু গান করে যেতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে ভালো ভালো গান যদি আমি করে যাই তাহলে একটা না একটা সময় সেই গানগুলো দর্শক শ্রোতারা নিশ্চয়ই পছন্দ করবে। আর কখন যে কোন গানটা ক্লিক করে এটা বোঝা বেশ মুশকিল। একদমই তাই, আসলে ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্ট। তো দেখা যাক কি হয়। আর প্লেব্যাকের স্বপ্ন ওইটা তো সবসময় আছে, তো আমার রুচিবোধের সঙ্গে গানের কথা, সুর, সঙ্গীত আয়োজন মিলে গেলে অবশ্যই সেক্ষেত্রে কাজ করার ইচ্ছা আছে। খুব ভালো থেকো, আজকে আমাদের আজমনে এসেছো, অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক ধন্যবাদ, সেই সাথে এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvpt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।